সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, নজরুলের জন্ম, বেড়ে ওঠা এবং তার জীবনের গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। নজরুল বিশ্ব সাহিত্যে এমন একজন কবি যিনি সাহিত্যের প্রতিটি শাখায় তিনি বিচরণ করেছেন। কবিতা, গান, গল্প, ইতিহাস, দর্শন, এমনকি বিজ্ঞানের কল্পচিত্র কবিতায় তিনি এনেছেন। তার কবিতায় ইতিহাস আছে, তার কবিতায় ধর্ম আছে, তার কবিতায় দর্শন আছে, তার কবিতায় দেশপ্রেম আছে, তার কবিতায় ইতিহাস আছে। বস্তু নামন পড়ালেখায়, বস্তু নামন কাজে, উদাস মনে অধীর হয়ে হাঁটত সকাল সাজে। কি হারানোর ভাবনায় সে ভাবত নিত্য রোজ, কেনই বা সে ভাবত কেবল কেউ কিনিতে খোঁজ। দুঃখ মিয়া বললে আজি চিনবে তুমি তাকে, অগ্নিবীণার কবি তিনি, বিশ্ব চেনে যাকে। আসানসোলের যে ছেলেটির মাথায় বাবরি চুল, তিনি মোদের প্রিয় কবি, বিদ্রোহী নজরুল, বিদ্রোহী নজরুল, বিদ্রোহী নজরুল। নজরুল আমাদের স্বাধীনতার প্রেরণায়, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেরণা। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পাহাবে তবে। আমরা মনে করি একটি শিশুতোষ কবিতা, না, এটা উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য আমাদের তরুণদেরকে জাগ্রত করার জন্য তিনি এই কবিতা লিখেছিলেন। নজরুলের কবিতার মধ্যে ইতিহাস আছে, বিজ্ঞান আছে। বিশ্ব সাহিত্যে একমাত্র কবি যিনি প্রতিটি ধর্মের জন্য লিখেছেন, প্রতিটি বর্ণের জন্য লিখেছেন, প্রতিটি শ্রেণীর জন্য লিখেছেন, প্রতিটি পেশার মানুষের জন্য লিখেছেন। আমরা দেখি বিশ্ব সাহিত্যে অনেক কবির জীবনী আমার স্টাডি করার সৌভাগ্য হয়েছে। আমি বিভিন্ন বিষয়ের উপরে লেখালেখি করি, এই কারণেই আমার শতাধিক বই আছে। নজরুলের উপর শুধু নজরুল না, বিশ্ব সাহিত্যে অনেক কবিদের উপর আমার বই আছে। আমরা জানি বিশ্ব সাহিত্যে যে কয়েকজন কবি, যেমন চীনের সেরা কবিতা একজন 700 শতকে ফাইসিং, তিনি আধুনিক চীনের যে বিপ্লব, আজকে শিল্প বিপ্লব সমৃদ্ধ এবং বিজ্ঞানের বিপ্লবের অনুপ্রেরণা দিয়েছেন কবিতায়, তেমনিভাবে নজরুল আমাদেরকে বৈজ্ঞানিক অনুপ্রেরণা দিয়েছেন, ইতিহাসে অনুপ্রেরণা দিয়েছেন, আমাদের স্বাধীনতা অনুপ্রেরণা দিয়েছেন। যখন লঙ্কা ছিল না, ভারত ছিল না পাকিস্তান, তখন আমার দেশটা ছিল ইতিহাসে অম্লান। বঙ্গদেশ নামে একটা বিশাল বাংলাদেশ ছিল। এই বাংলাদেশের কল্পচিত্র তিনি, বাংলাদেশের মানচিত্র তিনি কবিতায় এঁকেছিলেন। নম 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 বাংলাদেশ, সর্বপ্রথম বাংলাদেশ শব্দটি উচ্চারণ করছেন নজরুল। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর। 2 লাইন পরে গিয়ে তিনি বলেছেন, শিউরে গিরিরাজ হিমালয় প্রহরী, চরণে জলদের বাজেন উপর। অর্থাৎ বাংলাদেশের মাথা হচ্ছে হিমালয় পাহাড়, চরণ হচ্ছে জলধির বাজেন উপর বঙ্গোপসাগর। এই বিশাল বাংলাদেশের কল্পচিত্র তিনি, মানচিত্র দিয়েছেন তিনি কবিতায়। একসময় ছিল ওই বঙ্গদেশ নামে বিশাল বাংলাদেশ। নজরুল প্রেমের কবি, যাকে হাত দিয়ে পরাতে পারনি মালা, কেন মনে রাখো তারে, ভুলে যাও চিরতরে। কবি বিদ্রোহীর কবি, নজরুল বিদ্রোহী কবি। লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালা, জ্বালা জ্বালা আগুন জ্বালা। প্রেমের কবি, প্রকৃতির কবি। ওগো কর্ণফুলি, তোমার সলিলে পড়েছিল কবে, কার কানফুল খুলি, তোমার স্রোতের উজান ঠেলিয়া কোন তরুণীকে জানে। সাম্পান নাই ফিরছিল তার দৈতের সন্ধানে, আমমনি তার খুলে গেল খোপা, কানফুল গেল খুলি, সে ফুল কর্ণে পড়িয়া যতনে, হলে কি কর্ণফুলি। একটি নদীর, একটি প্রকৃতির চিত্রায়ন কবিতায় কি নিখুঁতভাবে করেছেন। আজকে ইন্টারনেট আবিষ্কার হয়েছে, আমরা জানি এই ইন্টারনেট আবিষ্কার 1969 সালে, কিন্তু 1922 সালে তিনি ইন্টারনেটের কল্পচিত্র বিজ্ঞানের সূত্র দিয়েছেন কবিতায়। তিনি বিশ্বটাকে দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। আজকে আমরা আপন হাতের মুঠোয় পড়ে 1 সেকেন্ডের মধ্যে আপলোড করছি অনলাইনে, সারা দুনিয়াকে দেখতে পাচ্ছি। নজরুল বিদ্রোহীর কবি। লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালা, জ্বালা জ্বালা আগুন জ্বালা। নজরুল ইতিহাসের কবি। নজরুল হলো একটা মহামানবী ইতিহাসকে তিনি কবিতায় চিত্রায়ন করেছেন। ওমর ফারুক কবিতায়, ওমর ফারুক
আখেরি নবিরগ দক্ষিণ বাহু আবান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধ তারাহু আজি বুঝি কেন বলিয়াছিলেন আখেরি পয়গম্বর মোর পরে যদি কেউ নবী হতো হইতো সে কোমর। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা বলি যে নজরুলের যে পেশা এবং শিল্প সাহিত্য তে যে অবদান এবং চর্চা একটু যদি বিশ্লেষণ করি, যে রুটির দোকানে তিনি কাজ করেছেন, তিনি সেনাবাহিনীতে যোগদান করেছেন, তিনি সাংবাদিকতা করেছেন, পেশা এবং সাহিত্য চর্চার মধ্যে যে একটা প্রেক্ষাপট এবং এই দুটি বিষয়ে আসলে আপনার কি মতামত রয়েছে? এটা আসলে তো তিনি ছিলেন চিরন্ত ভবঘুরে মেধা, এটা হলো ঐশী মেধা। এই মেধা সম্পর্কে, মেধাটা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে, কোনো পেশা দিয়ে মূল্যায়ন হয় না। যেমন এই সৃষ্টি নিয়ে উপমহাদেশের শ্রেষ্ঠ কবিদের, সারা পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের অন্যতম মির্জা আসাদুল্লাহ গালিব বলেছেন, এই এলহাম আতি হায় গাইব সে, এটা অদৃশ্যের এলহাম, অবতারণ। এটা এই মেধাগুলা ঐশী বার্তা, অলৌকিক অবতারণ। সুতরাং এটাকে আপনি কোনো পেশা নেশার সাথে এটা মিশ্রিত করা যাবে না, একাডেমিক সার্টিফিকেট সনদের সাথে এটাকে মিশ্রিত করা যাবে না। পৃথিবীর সব মেধাবী মানুষগুলো এমনই ছিল। আপনি নেপোলিয়ান বেশি লেখাপড়া জানতেন না, নজরুল বেশি, রবীন্দ্রনাথ তো বেশি লেখাপড়া জানতেন না, কিন্তু রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে একজনও হয়েছেন, নজরুল একজনে হয়েছেন বিশ্ব সাহিত্যে। কারণ নজরুলকে আমরা বিশ্ব সাহিত্যে একজন এই জন্য বলবো, বিশ্বকবির মর্যাদা। তিনি ফার্সি ভাষা জানতেন, তিনি উর্দু ভাষা জানতেন, আরবি ভাষা জানতেন। আম্মাকে খুন তারা খুনিয়া সাতিল আরব কবিতায় তিনি এমন প্রেক্ষাপটে কবিতাগুলো লিখেছেন, যেমন আমরা দেখেছি যে এই ইরাক যুদ্ধের সময় যেন এই তখনকার লেখায় সাতিল আরব কবিতাটি প্রেক্ষাপট চির নবীন, বিষয়বস্তু চিরন্তন। এটা হলো একজন কবির শিল্প, এমন চৌকস্য এবং কবির শ্রেষ্ঠত্বের প্রমাণ। নজরুল বিশ্ব সাহিত্যে আমি বলছি যে একজনের কবি, যেমন হিন্দু ধর্মের জন্য সামাসময়িক লিখেছেন, মুসলমানদের জন্য হামনাথ লিখেছেন, খ্রিস্টানদের জন্য কেরল সঙ্গীত লিখেছেন, ত্রিপিটক সঙ্গীত লিখেছেন। সকল ধর্মের জন্য পৃথিবীর কোনো কবি লেখেন নাই, কোনো কবি লেখেন নাই। যেমন মুসলমানদের সারা কবিদের মধ্যে অনেক শেখ সাদি আছেন, তিনি বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, নবী শানে বন্দনা করে লিখেছেন। অন্য ধর্মের জন্য লেখেন নাই। রবীন্দ্রনাথ হিন্দু ধর্ম বন্দনা দিয়ে যাত্রা শুরু করছেন, তেমনি সব কবিরা, মুসলমান হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নিজে যেমন শেক্সপিয়ার তিনি হিন্দুদের খ্রিস্টানদের কেরল সঙ্গীত দিয়ে যাত্রা শুরু করেছিলেন। এটা তার দেশ, প্রত্যেক কবি তার দেশ ধর্ম দিয়ে প্রথম যাত্রা শুরু করেন। বিশ্বকবিদের অন্যতম সেরা আল্লামা ইকবালও তাই করেছিলেন। যেমন ইকবাল পাকিস্তানের জাতীয় কবি, বাট ভারতের সবচেয়ে জনপ্রিয় যেগুলো দেশাত্মবোধক সঙ্গীত, এগুলো আল্লামা ইকবালের লেখা। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, হামতা উস্তা বুলবুলি এই গুলিস্তা হামারা। কবিদের কোনো মানচিত্র থাকে না। সৃষ্টিশীল মানুষ যারা, মানুষের উপরে তারা তাদের বিরাজমান থাকেন অনন্তকাল, সার্বজনীন হয়ে যান। তার কোনো মানচিত্র থাকে না, তার কোনো ধর্ম থাকে না, বর্ণ থাকে না, তিনি মানুষের কবি হয়ে যান একজন যখন প্রকৃত কবি হন। আচ্ছা, নজরুলের কবিতায় অসাম্প্রদায়িক চেতনার যে বহিঃপ্রকাশ ছিল, সেটা আসলে কিভাবে ঘটেছিল? নজরুল ছিলেন মানবতার কবি। আমি তো একটু আগে বললাম, যারা মানবতা নেই, মানুষ সবার উপর, মানুষ সত্য, তাহার উপর সত্য নাই। মানুষ কবিতাটি নাম নজরুলের তারই প্রমাণ। অসাম্প্রদায়িকতা বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। তার বন্ধুরা ছিল কট্টর হিন্দু, কট্টর মুসলমানরা ওনাকে কষ্ট দিয়েছেন। আবার উদারমনা মুসলমান, উদারমনা হিন্দুরা তাকে নজরুল হতে সহযোগিতা করেছিলেন। যেমন এক তার হিন্দু বন্ধুর বিয়েতে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল বলে সেই বিয়ে ভেঙে দিয়েছিল উগ্রবাদী হিন্দুরা। তার প্রতিবাদে তিনি অসাম্প্রদায়িক কবিতা, জাতের নামে বাদজাতি সব কবিতা লিখেছিলেন। কলকাতার হোস্টেলে তাকে থাকতে দেওয়া হয় না, যেহেতু তাকে মুসলমান, এই কারণে তাকে তার হান্ডি বাতিল ওই মানে কর্মচারী ধুত না। এটা হলো হীনমন্যতার ছিল, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদী হয়ে গেছিলেন। আবার তার মতো মানবতাবাদী হিন্দু যারা ছিল তারা তাকে আশ্রয় দিয়েছেন। অনেক তার গানগুলা, নজরুলকে নজরুল বানাতে অনেক মহান হিন্দু ভাইয়েরা সহযোগিতা করেছিলেন সেদিন। নজরুল গানের স্বতন্ত্র বৈশিষ্ট্য কি এবং কিভাবে তার গান বাংলা সঙ্গীতে নতুন দিগন্ত উন্মোচন করেছে? নজরুলের গান বাংলা ভাষা নিয়ে প্রথম আমাদেরকে ভাবতে হবে। বাংলা ভাষার মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি শাসনের কারণে ইংরেজি শব্দ বাংলা অভিধানে ঢুকেছে।
আর 600-700 বছর মুসলমান শাসনের কারণে সুলতানি শাসনের যুগে 1338 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতানি শাসনের কারণে রাষ্ট্রভাষা ছিল আরবি। তখন প্রচুর আরবি শব্দ বাংলা অভিধানে ঢুকেছে এবং 1526 খ্রিস্টাব্দ থেকে মোগল শাসনের কারণে জহিরুদ্দিন বাবরের মাধ্যমে তখন রাষ্ট্রভাষা ছিল ফার্সি, প্রচুর ফার্সি শব্দ ঢুকেছে। এই কারণে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে হলে এই সব ভাষার শব্দগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। নজরুলের সে ধারণা ছিল। নজরুল ফার্সি জানতেন, আরবি জানতেন, উর্দু জানতেন। নজরুল রুবায়েত ওমর খৈয়াম যে চমৎকারিতের সাথে অনুবাদ করছেন, বাংলা সাহিত্যে কেউ তা করতে পারেননি। আমি অদমেরও শতাধিক বই আছে বাজারে। আমি ওমর খৈয়ামের বই সারাবের পেলা কাব্য অনুবাদ করেছি। শেখ সাদির, ফরিদুদ্দিন আত্তারের অনেক বড় কবিদের ফার্সি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষার, ইমরুল কায়েসের বই কাব্য অনুবাদ করেছি। কিন্তু নজরুলের মতো শক্তিশালী অনুবাদ কারো ছিল না। নজরুল ফার্সি ভাষা জানতেন বলেই এত শক্তিশালী অনুবাদ করা সম্ভব হয়েছিল। এমন সার্বজনীনতা তিনি সৃষ্টি করেছিলেন। নজরুল সকল মানুষের কবি, সকল ধর্মের কবি, সকল বর্ণের কবি, সকল শ্রেণীর কবি, নারীদের কবি, পুরুষের কবি। সেই তো নারীদের কবিতা তো আপনারা নিশ্চয়ই জানেন, কে না জানে। সুতরাং নজরুলই বাংলা বিশ্ব সাহিত্যে, শুধু বাংলা সাহিত্যে না, দ্বিতীয় জন নজরুলের সমকক্ষ হওয়া। নজরুল অনুপ্রাণিত হয়েছিল বিদ্রোহী কবিতা শৈলী থেকে। দেশপ্রেমিক কবিতা, প্রত্যেক কবি দেশপ্রেম তার ধর্ম দিয়ে যাত্রা শুরু করে। কিন্তু নজরুলের বৈশিষ্ট্য জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, কল্পচিত্র, সবকিছু, প্রেম, প্রকৃতি, সবকিছুকে ছাড়িয়ে তিনি অনন্য বৈশিষ্ট্য অবদান রেখে তিনি অনন্য, অদ্বিতীয় বিশ্ব সাহিত্যে এক বিশ্ব কবিতে পরিণত হয়েছিলেন নজরুল। জি, এবার একটু জানতে চাই আপনার ছোটবেলা কোথায় কেটেছে এবং পরবর্তীতে পড়াশোনা কোথায় করেছেন? আমি আমার বাড়ি জন্মস্থান সন্দ্বীপের কালাপানিয়া গ্রাম, চট্টগ্রাম জেলা, এবং পরবর্তীতে আমরা রাঙ্গামাটিতে সেটেল হয়েছি, কাউখালীতে। আমার শৈশবের মানে অধিকাংশ সময় চট্টগ্রাম শহরে কেটেছে এবং এরপরে আজকে প্রায় 25 থেকে 26 বছর আমরা ঢাকা স্থায়ীভাবে বসবাস করছি। শৈশবের রোমাঞ্চকর জীবনগুলো যাকে বলা হয় সেগুলো আমার চট্টগ্রামে কেটেছে এবং রাঙ্গামাটিতে কেটেছে। আচ্ছা, অবসর সময় কি করা হয়? অবশ্য কবিতা লেখি, কবিতা পড়ি, বেশি পড়তে আমি আনন্দ বোধ করি। আমি প্রচুর পড়ালেখা করতাম, এখন কিছু শারীরিক কারণে পড়ালেখার চাপ কমিয়ে দিয়েছি। তবে অনেক সারা রাত আমি পড়তাম এক সময়, যার কারণে শতাধিক বই সৃষ্টি করার সুযোগ হয়েছে আল্লাহর রহমতে। অনেক ভাষার উপরে আমি কাজ করেছি। ইতিহাসের উপর অনেক বই আছে আমার, 40টার উপর বই আছে। দর্শনের উপর আছে, কবিতার উপর আছে, গল্পের উপর আছে, সাহিত্যের উপর আছে, এবং আমাদের অনুবাদ কবিতা আছে। বিশেষ করে বিশ্ব সাহিত্যে অনেক সেরা কবি, ফার্সি সাহিত্যে সেরা কবিদের, আরবি সাহিত্যে সেরা কবিদের, অনেক ভাষার উপর আমার বই অনুবাদ করা আছে। এগুলো গুগলে রোকামাইতে চার্জ দিলে পাওয়া যায়। মাহমুদুল হাসান নিজামী লিখলে সব চিত্রা সামনে চলে আসবে, সবকিছু। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।